স্বাগতম সবাইকে 6 নম্বর ক্লাসে চ্যাপ্টার অ্যাকাউন্টিং অ্যাসপেক্ট অফ বেটের 2 নম্বর যে ফরম্যাটের কথা বলেছিলাম পরীক্ষায় আসবে 10 মার্কসের হয়ে ওই ফরম্যাটের অঙ্কের সমাধান আজকের ক্লাসে বোঝাতে চাই। শুরুতে বেসিকটা আলোচনা করে নিচ্ছি। ক্লাসটা একেবারে ফুল স্ক্রিন করে দেখো, দেখতে যাতে অসুবিধা না হয় ফুল কোয়ালিটিতে দেখো। কোনো কিছু উৎপাদন করা হয় সাধারণত কারখানাতে। উৎপাদন করার জন্য যা প্রয়োজন 1 নম্বরে হলো কাঁচামাল, র মেটেরিয়াল ইংরেজি নাম। 2 নম্বরের প্রয়োজন হলো শ্রমিক, লেবার যারা কাজ করবে। 3 নম্বরের প্রয়োজন কারখানায় যে পণ্য উৎপাদন করা হবে কাঁচামাল থেকে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে বিভিন্ন যন্ত্রপাতির প্রয়োজন আছে। কারখানায় বিদ্যুৎ খরচের প্রয়োজন আছে। যন্ত্রপাতি যেটার প্রয়োজন এটার অপচয় হয়ে যাবে, অপচয় একটা ব্যয়। জ্বালানি খরচ, বিদ্যুৎ খরচ, বিভিন্ন ধরনের ব্যয় আছে। এখন 1 নম্বরের প্রয়োজন হচ্ছে র মেটেরিয়াল বা কাঁচামাল। আচ্ছা, 2 নম্বরে লেবার প্রয়োজন, শ্রমিক। 3 নম্বরে ফ্যাক্টরির বিভিন্ন ব্যয়ের প্রয়োজন, যেমন ফ্যাক্টরি রেন্ট বা ভাড়া হতে পারে। তারপর ফ্যাক্টরিতে কোনো যন্ত্রপাতির অপচয় হতে পারে, আমরা জানি অপচয় ব্যয়। তো ফ্যাক্টরিতে যে ব্যয় হয় এটার নাম হচ্ছে ফ্যাক্টরি ওভারহেড, এক কথায় বলা হয় কারখানা উপরিব্যয়। তো যদি বলো যে এই অঙ্কটা কি সম্পর্কিত, তখন উত্তরে বলবো যে সকল ফ্যাক্টরিতে কোনো পণ্য উৎপাদন করা হয়, পণ্য উৎপাদন করতে গিয়ে কি পরিমাণ ব্যয় হয়েছে। এখন মনে করো আমার ফ্যাক্টরিতে আমি একটা পণ্য উৎপাদন করলাম, কি পরিমাণ ব্যয় হয়েছে এটা তো আমাকে আগে বাইর করতে হবে। এখন আমি কি পরিমাণ মুনাফা যোগ করব, তারপরে বিক্রি করব। ওই বিক্রয় মূল্য পর্যন্ত যে বিবরণীর মাধ্যমে, মানে নির্দিষ্ট বিবরণী যেটা সবসময় একই নিয়ম থাকে, যে বিবরণীর মাধ্যমে করা হয় তার নাম হলো কোস্ট শিট। আর আজকের যে অঙ্কটা এটা কিন্তু এই সম্পর্কিত। এখন যে কোনো কারখানায় প্রোডাক্ট উৎপাদন করার জন্য দেখতে হবে বছরের প্রথমে বা মাসের প্রথমে কি পরিমাণ মেটেরিয়াল আছে, যার নাম হচ্ছে ওপেনিং র মেটেরিয়াল। প্রারম্ভিক কাঁচামাল কি পরিমাণ আছে। তো আমি যদি একটা কাজ করি, আমি যদি এখানে যেমন ওপেনিং র মেটেরিয়াল আমি ধরে নিলাম যে 5 ইউনিট আছে উদাহরণস্বরূপ। পণ্য উৎপাদন করার জন্য কাঁচামালের প্রয়োজন আছে, ধরে নিলাম আগে থেকেই আমার কাছে আছে 5 ইউনিট। তো 5 ইউনিটে তো হবে না, আরও লাগবে। তো নতুন করে আমি আরও ক্রয় করে নিলাম, ধরে নাও 10 ইউনিট নতুন করে আমি আরও ক্রয় করে নিলাম। আচ্ছা, তাহলে যোগ করলে কত হচ্ছে? যোগ করলে হয়ে যাচ্ছে 15 ইউনিট। এখন জানুয়ারি মাসের 1 তারিখ বা একেবারে প্রথম তারিখ তার নাম হলো ওপেনিং, প্রারম্ভিক। আর ডিসেম্বরের 31 তারিখ বা যে কোনো মাসের শেষের তারিখ যেটা, এটার নাম হলো ইন্ডিং র মেটেরিয়াল। প্রথমে ছিল 5 ইউনিট, নতুন করে আমি আরও 10 ইউনিট ক্রয় করেছি, টোটাল হলো 15 ইউনিট। অবশেষে কাজ করার পরে ডিসেম্বরের 31 তারিখে সমাপনী দেখা গেল আমার কাছে মজুদ আছে 3 ইউনিট। এটা আবার লেস, বিয়োগ। 3 ইউনিট যদি আমি বিয়োগ করে দেই তাহলে যে 12 উত্তর আসে এটা মূলত কি, এই 12 উত্তর হলো যেটা আমি ব্যবহার করেছি, যার কারণে এটার নাম হচ্ছে র মেটেরিয়াল ইউজড, মানে ব্যবহৃত কাঁচামালের ব্যয়। এখন আমার কাছে প্রারম্ভিক 5 ইউনিট ছিল, যোগ করতে হবে কি পরিমাণ ক্রয় করেছি, যোগ করলাম হলো 15, এখানে দেখো করা হয়েছে। সমাপনীতে ধরে নিলাম 3 ইউনিট, বাকি থাকে 12 ইউনিট। তো এখানে যে 12 ইউনিট পাওয়া যাবে সেটা ব্যবহার করেছি, র মেটেরিয়াল ইউজড, ব্যবহৃত কাঁচামাল, এইখানে ব্যয়টা চলে আসবে। আমি কি বোঝাতে পেরেছি যে কি পরিমাণ কাঁচামাল ব্যবহার হয়েছে? এখন বলি তোমাদের, যেহেতু আমাকে নির্ণয় করতে হবে কারখানায় যে প্রোডাক্ট উৎপাদন করা হয়েছে ওই প্রোডাক্টের কি পরিমাণ ব্যয় হয়েছে, উৎপাদন ব্যয়, তার সাথে আমি মুনাফা যোগ করব, মুনাফা যোগ করে বিক্রয় করব। এখন কি পরিমাণ ব্যয় হয়েছে ওইটাই আমার প্রয়োজন, আর কোনো কিছুর প্রয়োজন নাই। সুতরাং র মেটেরিয়াল ইউজড বা কি পরিমাণ ব্যয় হয়েছে সেটাই এখানে আনা হয়েছে, আনার নিয়ম এটা। তাহলে কাঁচামালের ব্যয় এটা চলে আসলো। আগেই তো বলেছিলাম যে কাঁচামালের প্রয়োজন আছে। আচ্ছা, 2 নম্বরের প্রয়োজন আছে ডিরেক্ট লেবার কস্ট, যারা কাজ করবে শ্রমিক,
তাদের তো একটা মজুরি দিতে হয়, ব্যয় আছে, যোগ করে নাও। এখন পর্যন্ত মেটেরিয়াল আর এই লেবার কস্ট যোগ করলে তুমি যেটা পাবে তার নাম হলো প্রাইম কোস্ট। প্রাইম কোস্টের বাংলা অর্থ হচ্ছে মুখ্য ব্যয়। প্রাইম কোস্টের বাংলা অর্থ হচ্ছে মুখ্য ব্যয়, এগুলো মনে রেখো। তো এখন পর্যন্ত দুইটা ব্যয়ের কাজ শেষ। এখন হলো ফ্যাক্টরিতে অন্যান্য কিছু ব্যয় হতে পারে। অন্যান্য কিছু ব্যয় হতে পারে, এগুলোকে ইংরেজিতে বলে ফ্যাক্টরি ওভারহেড। তোমাদের এই সাবজেক্টের যেহেতু ইংরেজিতে অঙ্কগুলো আসবে, এই জন্য আমি ইংরেজিতে দিয়েছি, বাংলা উত্তরটাও বলে দিচ্ছি সাথে। তো এগুলো মনে রেখো। সব কিছুর পরে তো আমাদের নিজের ভাষায় আগে বুঝতে হবে, তারপরেই না অঙ্কের সমাধান করব। ফ্যাক্টরি ওভারহেড, কারখানা পরিব্যয়। কারখানাতে যে ব্যয় হতে পারে, যেমন ইনডাইরেক্ট মেটেরিয়াল, এটা ডিরেক্ট মেটেরিয়াল, এটা তো উপরে আসবে। ইনডাইরেক্ট মেটেরিয়াল এটা কারখানা পরিব্যয়ের মধ্যে পড়বে। ইনডাইরেক্ট লেবারও পড়বে। ফ্যাক্টরি রেন্ট, ফ্যাক্টরি ভাড়া, ফ্যাক্টরির কোনো যন্ত্রপাতি অবচয়, ফ্যাক্টরি যন্ত্রপাতি নয় কিন্তু যন্ত্রপাতির অবচয় আসবে। ফ্যাক্টরি ইকুইপমেন্ট ডেপ্রিসিয়েশন, এটাকে বলা হয় অবচয়। চারটাই যোগ করো, এখানে যোগ করে নাও। এইখান থেকে তোমাকে বিয়োগ করতে হবে সেল অফ স্ক্র্যাপ, ক্ষুদ্র যন্ত্রপাতি বিক্রয়। আমি এটা তোমাদের একটু ব্যাখ্যা করে বলি। এগুলো হচ্ছে কারখানা ব্যয়, তাই না? এখন কারখানাতে কাজ করতে গিয়ে দেখা গেল কিছু ক্ষুদ্র যন্ত্রাংশ যেগুলো আর কাজে লাগবে না কিন্তু বিক্রি করা যাবে। তো এটা বিক্রি করলে কি হবে? ধরে নাও যে কারখানার মধ্যে এখন পর্যন্ত আমার টোটাল ব্যয় হয়েছে 100 টাকা। এখন পর্যন্ত টোটাল ব্যয় হয়েছে 100 টাকা। আবার ওই কাজ করতে গিয়ে ক্ষুদ্র কিছু যন্ত্রাংশ আমি পেয়ে গেছি, যেগুলো বিক্রি করে আরও 10 টাকা পাওয়া যাবে। তো যেহেতু 10 টাকা পাওয়াই যাবে, তো এখন আমি একটা কাজ করতে পারি, যে 100 টাকা ব্যয় হয়েছে ওইটা থেকে 10 টাকা যদি বিক করে দিই, কেননা আমি বিক্রি করে 10 টাকা পাবো, যদি বিক করে দিই তাহলে আমার নিট ব্যয়ের পরিমাণটা এখানে 90 টাকা থাকতেছে। অতএব যেহেতু ক্ষুদ্র যন্ত্রাংশ আমি বিক্রয় করতে পারি, তাহলে ব্যয় থেকে একেবারে মাইনাস করে অবশেষে ফ্যাক্টরি কোস্ট, এটাকে বলা হয়। অবশেষে তুমি যে ব্যয়টা পাবে এটাকে বলা হয় ফ্যাক্টরি কোস্ট বা ওয়ার্ক কোস্ট। এই জায়গায় তুমি পেয়ে যাবে। যেহেতু বিক্রি করে 1 টাকা পাওয়া যাবে, এই জন্য এটাকে বলা হয় সেল অফ স্ক্র্যাপ, ক্ষুদ্র যন্ত্রাংশ বিক্রি। পরবর্তী যে কাজ, আরেকবার আমি বলছি, আসলে একই নিয়ম, সবসময় একই নিয়মে তোমাকে অঙ্কের সমাধান করতে হবে। ফ্যাক্টরি কোস্ট বা ওয়ার্ক কোস্টের সাথে বিগিনিং ওয়ার্কিং প্রসেস অল টাইম সবসময় যোগ হবে, এন্ডিং ওয়ার্কিং প্রসেস বিগ হবে, পেয়ে যাবে কোস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার। বিগিনিং ফিনিশ কোর্স যোগ হবে, এন্ডিং ফিনিশ কোর্স বিগ হবে, পেয়ে যাবে কোস্ট অফ গুডস আউট। তারপর অন্যান্য যে ব্যয়, অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, এগুলা এখানে যোগ হবে, যোগ করে টোটাল কোস্ট পেয়ে যাবে। এখন পর্যন্ত ধরে নাও যে আমার ব্যয় হয়েছে এখানে 80 টাকা, উদাহরণস্বরূপ। এখন পর্যন্ত আমার এখানে ব্যয় হয়েছে, ধরে নিলাম 80 টাকা। এখন আমি একটা প্রোডাক্টের প্রতি আমি 80 টাকা ব্যয় করলাম, এত পরিশ্রম করলাম, আমাকেও তো মুনাফা পেতে হবে। তাহলে আমি প্রতিটি প্রোডাক্টে ধরে নাও 20 টাকা করে প্রফিট করব। তো 20 টাকা করে প্রফিট করতে গেলে এখন আমাকে বিক্রয় করতে হবে কত টাকায়? 100 টাকা করে। যার কারণে এই যে টোটাল কস্ট এখন পর্যন্ত, এটার সাথে প্রফিট বা মুনাফা যোগ করা হয়েছে, অবশেষে পাওয়া হয়েছে সেলস বা বিক্রয় মূল্য। যেরকমভাবে টোটাল কস্ট এখানে ধরে নিলাম 80 টাকা, তার সাথে প্রফিট যোগ করা হয়েছে, এখন আমাকে বিক্রয় করতে হবে 100 টাকা দিয়ে। তো বিষয়টা একেবারে ক্লিয়ার। আচ্ছা, এখন আমি তোমাদের সরাসরি এটা দেখাবো, আর একটা অঙ্কের সমাধান খুব সহজে বোঝাবো। আর ওই যে ধারাবাহিক ক্লাসের মাধ্যমে তুমি এই অঙ্কগুলোর সমাধান শিখতেছো, ইনশাল্লাহ আমি আশা করছি এই চ্যাপ্টার থেকে তোমাদের পরীক্ষায় দুইটা ফরম্যাটেরই দুইটা অঙ্কের সমাধান কমন হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে যারা আমার ক্লাস করতেছেন পেইড কোর্সে ভর্তি হয়ে, তোমরা যদি চাও যে তোমাদের সহপাঠী যারা তাদেরও উপকার হোক, তখন একটা কাজ করতে পারো। তোমাদের কাছে আমার দাবি থাকবে তারাও যাতে তোমাদের মতো অল্প টাকা দিয়ে সব সাবজেক্টের কোর্সগুলো কমপ্লিট করতে পারে। তো তাদেরকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো দিয়ে দিবেন, যে কোনো নাম্বারে যোগাযোগ করলেই আমাকে পাবে। তারাও যাতে পেইড কোর্সে ভর্তি হয়ে আমার ক্লাসগুলো দেখে নেয়, কারণ এখানে কোর্স ফি একেবারে কম আমি নিচ্ছি, এটা তোমরা ভালো করেই জানো। আর সব কিছু তোমাদের একেবারে সহজে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, তোমরাও বুঝতে পারতেছ। সুতরাং তাদেরকেও বলবে তারাও যাতে এড হয়। এবার একটা প্রশ্ন দেখো। The following information is taken from the books of RAK Limited for the year 2017. Beginning raw material আছে 1,20,000 টাকা, ending raw material
মেটেরিয়াল ইনভেন্টরি আছে 48,000। একবার আগে পড়ে নেই। পারচেজ অফ র মেটেরিয়াল, ডিরেক্ট ওয়াইজেস, বিগিনিং ওয়ার্ক ইন প্রসেস, বিগিনিং ফিনিশ কোর্স, ইন্ডিং ওয়ার্ক ইন প্রসেস, ইন্ডিং ফিনিশ কোর্স, ফ্যাক্টরি ওভারহেড, সেলিং ওভারহেড, অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড। The company sells its product by adding 20% profit on total cost. কোম্পানি টোটাল ব্যয়ের উপরে 20% প্রফিট যোগ করে তারপর বিক্রি করে। ফাইন্ড আউট দ্য অ্যামাউন্ট অফ ভ্যালু এডিশন। Find out the amount of value addition. Determine the amount of VAT payable by the company if the rate of VAT is 15%. এখানে যেটা বলা হয়েছে ভ্যালু এডিশন বাইর করার জন্য আমাদের মূলত প্রথমে কোড শিট তৈরি করতে হবে। আর ভ্যালু এডিশনটা কিভাবে বাইর করতে হয় এটা আমি অঙ্কের মধ্যে দেখিয়ে দিচ্ছি, একেবারে সহজ, কঠিন নয়। তারপরে ভ্যাট পেবলটা কিভাবে বাইর করতে হয় এটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, কিন্তু আগে আমাদের কোড শিট তৈরি করতে হবে। এবার আমি একটা কাজ করি, একটু আগে যে নিয়মটা তোমাদের দেখিয়ে দিলাম, নিয়ম অনুযায়ী প্রথমে কি আনতে হবে, ওপেনিং র মেটেরিয়াল আমি নিয়ে আসবো। তারপরে কি করতে হবে, যেই পরিমাণ কাঁচামাল, পারচেজ অফ র মেটেরিয়াল, যেই পরিমাণ কাঁচামাল নতুন ক্রয় করা হয়েছে সেটা এখানে যোগ করতে হবে। যোগফল থেকে ইন্ডিং র মেটেরিয়াল বিয়োগ করতে হবে, তারপর র মেটেরিয়াল ইউজড এখানে পাওয়া যাবে। এতটুকু পর্যন্ত আগে করি। তো দেখো আমাদের এই জায়গায় প্রথমে কি আনতে হবে, ওপেনিং র মেটেরিয়াল। ওপেনিং কোথায়, এই যে বিগিনিং র মেটেরিয়াল। বিগিনিং বা ওপেনিং এটা সমার্থক শব্দ। প্রারম্ভিক কাঁচামাল 1,20,000 টাকা আছে, এটা প্রথমে আনবো। তার সাথে কি করতে হবে, পারচেজ অফ র মেটেরিয়াল, এই যে দেখো পারচেজ অফ র মেটেরিয়াল আছে 3,60,000। তো যোগ করে তারপরে কি করতে হবে, ইন্ডিং র মেটেরিয়াল বিয়োগ করতে হবে, এই যে দেখো ইন্ডিং র মেটেরিয়াল আছে 48,000। অবশেষে আমরা এখানে পেয়ে যাব র মেটেরিয়াল ইউজড। লক্ষ্য করো, র মেটেরিয়াল ইউজড বাইর করার জন্য ওপেনিং র মেটেরিয়াল প্রথমে নিয়ে আসলাম, পারচেজ অফ র মেটেরিয়াল এখানে যোগ করে নিলাম 4,80,000, ইন্ডিং র মেটেরিয়াল এখানে বিয়োগ করে নিলাম। অবশেষে পেয়ে যাব র মেটেরিয়াল ইউজড 4,32,000 টাকা। আমি এটা কিভাবে লিখলাম, আমি এটা ওই যে একটু আগে বেসিক একটা নির্দিষ্ট নিয়ম নিয়ে আলোচনা করেছি, ওইটার মাধ্যমেই লিখলাম। আর সকল অঙ্ক এভাবেই কিন্তু আমাকে বাইর করতে হবে। বিষয়টা একেবারে ক্লিয়ার না? তার মানে আমি যদি আগে ওই টেবিলটা ভালো করে আয়ত্ত করতে পারি, আয়ত্ত করতে বেশি সময় লাগবে না, কিন্তু ভালো করে যদি আয়ত্ত করতে পারি তাহলে আমার জন্য একেবারে সহজ। আচ্ছা, এখন আসো পরবর্তী নিয়মটা। পরবর্তী নিয়ম হচ্ছে ডিরেক্ট লেবার কস্ট যোগ করতে হবে, পাওয়া যাবে প্রাইম কস্ট। আমাদের এখানে ডিরেক্ট ওয়াইজেস বা প্রত্যক্ষ মজুরি বা ডিরেক্ট লেবার কস্ট এটা দেখো আছে, এই দুইটা সমার্থক শব্দ। তাহলে ওইটা নিয়ে আসো, ডিরেক্ট ওয়াইজেস 2,20,000 যোগ করে পেয়ে গেলাম প্রাইম কস্ট। ঠিক আছে, এতটুকু ক্লিয়ার। ফ্যাক্টরি ওভারহেড, তারপর এখানে ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে যদিও অনেকগুলো আছে, কিন্তু আমাদের অঙ্কের মধ্যে যেটা করেছে ফ্যাক্টরি ওভারহেড একসাথে দিয়ে দিচ্ছে। একসাথে দিয়ে দিচ্ছে মানে এখানে টোটালটা একসাথে করে দিয়েছে, তো আলাদা করে আর আমাদের বাইর করতে হচ্ছে না। 1,28,000, তো এটা যোগ করলে আমরা কি পাবো, এটা যোগ করলে আমরা পেয়ে যাব ফ্যাক্টরি কস্ট অথবা ওয়ার্ক কস্ট পর্যন্ত আমরা চলে আসব। ফ্যাক্টরি ওভারহেড 1,28,000 কোন যোগ করে দাও, ফ্যাক্টরি ওভারহেড 1,28,000 যোগ করলে তো প্রোডাকশন কস্ট, এটার প্রোডাকশনের আরও একটা নাম আছে ম্যানুফ্যাকচারিং, তো ম্যানুফ্যাকচারিং কস্টও বলতে পারো, ওয়ার্ক কস্টও বলতে পারো। তো যোগ করা হলো, তখন আমরা এখানে 7,80,000 পেয়ে গেলাম 1,28,000 যোগ করলে। তারপর যেটা কাজ একেবারে দেখিয়ে দেই, তারপরে বিগিনিং ওয়ার্ক ইন প্রসেস যোগ করতে হবে, ইন্ডিং ওয়ার্ক ইন প্রসেস বিগ করতে হবে, পাওয়া যাবে কোস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড। বিগিনিং ফিনিশ কোর্স যোগ করতে হবে, ইন্ডিং ফিনিশ কোর্স বিগ করতে হবে, পাওয়া যাবে কোস্ট অফ গুডস সোল্ড। তারপরে এখানে অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স বা সেলিং এক্সপেন্স এগুলো যোগ করতে হবে, পাওয়া যাবে টোটাল কোস্ট। ওকে, এতটুকু পর্যন্ত আমি যাই। বিগিনিং ওয়ার্ক ইন প্রসেস আছে, বিগিনিং ফিনিশ কোর্স আছে, ইন্ডিং ওয়ার্ক ইন প্রসেস, ইন্ডিং ফিনিশ কোর্স আছে, দুইটা ব্যয়ও আছে, সেলিং ওভারহেড, অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড, এতটুকু আগে আমি বসিয়ে দিচ্ছি। নিয়ম অনুযায়ী ওপেনিং ওয়ার্ক ইন প্রসেস যোগ করতে হবে 80,000, যোগ করলে 8,60,000। ইন্ডিং ওয়ার্ক ইন প্রসেস এখন বিগ করলে 8 লক্ষ, কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড বিগিনিং ফিনিশ কোর্স এখানে যোগ করলে 70,000, 8,70,000। ইন্ডিং ফিনিশ কোর্স
এখানে বিক করলে 7,95,000, এটা হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড। সেলিং ওভারহেড, অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড দুইটা যোগ করব 65,000, ব্যয়টা যোগ করতে হয়, যোগ করলে টোটাল কস্ট আমরা পেয়ে যাব 8,60,000। কীভাবে এত কিছু নিয়ে আসলাম? এত কিছু আমি নিয়ে এসেছি এই নিয়মটার মাধ্যমে, ঠিক আছে, এটা এই নিয়মটার মাধ্যমে। এখন কি করতে হবে? এখন প্রফিট যোগ করতে হবে, সেলসটা আমরা পেয়ে যাব। আচ্ছা, লক্ষ্য করো, অঙ্কের মধ্যে বলা হয়েছে যে প্রফিট হচ্ছে টোটাল ব্যয়ের 20%। যদি এখানে বলা হয়েছে কোম্পানি সেলস ইটস প্রোডাক্ট বাই এডিং 20% প্রফিট অন টোটাল কস্ট, টোটাল ব্যয়ের উপরে 20% প্রফিট এখানে কোম্পানি যোগ করে। যদি বলা হয় টোটাল কস্টের উপরে প্রফিট, আমি কিন্তু দুইটা নিয়মই বোঝাবো। অনেক সময় বলা হতে পারে বিক্রয়ের উপরে প্রফিট, এখানে বলা হয়েছে টোটাল কস্টের উপরে প্রফিট। তাই যদি হয় দেখতে হবে টোটাল কস্ট এখানে কত আছে, 8,60,000 আছে। তো টোটাল কস্টের উপরে আরও 20% প্রফিট এখানে যোগ করা হয়। ওকে, তাহলে 8,60,000-এর 20% প্রফিটটা যোগ করে দিলাম, 1,72,000 যোগ করলেই আমি পেয়ে যাব সেলস প্রাইস। আশা করছি যে এতটুকু পর্যন্ত কিভাবে আসলাম ওই নির্দিষ্ট নিয়মের মাধ্যমে সেটা তোমরা বুঝতে পেরেছ। এবার পরবর্তী প্রশ্ন, ফাইন্ড আউট দ্য অ্যামাউন্ট অফ ভ্যালু এডিশন। ভ্যালু এডিশন বাইর করার জন্য তোমাদের পরবর্তী কাজ করার জন্য লক্ষণীয় দুইটা বিষয় অঙ্কের মধ্যে। এক নাম্বার হচ্ছে র মেটেরিয়াল ইউজড কত, 4,32,000। ওকে, র মেটেরিয়াল ইউজড শুধু প্রথমে দেখতে হবে 4,32,000, সেলস প্রাইস কত, 10,32,000। তাহলে দেখো ভ্যালু এডিশন বাইর করার জন্য আউটপুট ভ্যালু মানে সেলিং প্রাইস 10,32,000 থেকে ইনপুট ভ্যালু র মেটেরিয়াল ইউজড 4,32,000 বিক করে যে 6 লক্ষ টাকা থাকবে, এটার নামই হচ্ছে ভ্যালু এডিশন। এতটুকু ক্লিয়ার? আচ্ছা, তারপরে পরবর্তী যে প্রশ্ন, ডিটারমাইন দ্য অ্যামাউন্ট অফ বেট, বেটের পরিমাণটা বাইর করো। এখানে বেটের পরিমাণটা বাইর করো বাই দ্য কোম্পানি ইফ দ্য রেট অফ বেট ইজ 15%। যদি বেটের পরিমাণ 15% হয় তাহলে এখানে বেট মানে ভ্যালু এডেড ট্যাক্স, মূল্য সংযোজন করটা বাইর করো। এখানে মূল্য সংযোজন কর বাইর করার কথা বলা হলে আমাদের যা করতে হবে, যেমন আমরা এতক্ষণ এই অঙ্কটা সমাধান করেছি, এই জায়গায় সেলস প্রাইস আছে 10,32,000, র মেটেরিয়াল ইউজড আছে 4,32,000। শুধুমাত্র অঙ্কটা সমাধান করার পরে এই দুইটা তথ্যেরই প্রয়োজন, সেলস প্রাইস 10,32,000, র মেটেরিয়াল ইউজড 4,32,000। তো বেট বাহির করার নিয়ম, ক্যালকুলেশন অফ অ্যামাউন্ট অফ বেট সবসময় কিন্তু এইভাবেই বাহির করতে হবে। সেলস প্রাইস যেটা 10,32,000-এ ডিরেক্ট 15% এখানে বাহির করতে হবে। তারপর এটা থেকে র মেটেরিয়াল ইউজের যে টাকা, এটার মধ্যে ধরে নিতে হবে বেটের টাকা অন্তর্ভুক্ত আছে। অন্তর্ভুক্ত হলে কি করতে হবে? 15 দ্বারা গুণ করতে হবে, 115 দ্বারা ভাগ করতে হবে। আর এটা কই থেকে পেলাম? এটা আমরা আগের ক্লাসগুলো থেকে জেনেছি। কাঁচামালের মধ্যে অন্তর্ভুক্ত করে নিতে হবে যেখানে বেটের টাকা অন্তর্ভুক্ত আছে কাঁচামালে। কাঁচামালটা তো ক্রয় করে আনা হয়েছে, এখানে বেটের টাকা অন্তর্ভুক্ত আছে। 4,32,000-কে 15 দ্বারা গুণ 115 দ্বারা ভাগ করে টাকাটা এখানে, ফাইনালি উপরের টাকা থেকে নিচের টাকা বিয়োগ করলে এটাই হচ্ছে ব্যাট পেবল। কি পরিমাণ ব্যাট দিতে হবে, মূল্য সংযোজন কর দিতে হবে, এটাই হলো ব্যাট পেবল। আশা করছি ক্লিয়ার। এবং সকল অঙ্কের মধ্যে এই জাতীয় অঙ্ক তোমাদের পরীক্ষায় থাকবে কিন্তু, তো সকল অঙ্কের মধ্যেই কিন্তু এইভাবেই তোমাদের একই রকম সমাধানটা করতে হবে। প্রয়োজনে আবার ক্লাসটা দেখে নাও, আর পরে আরও যে ক্লাসগুলো নিচ্ছি এগুলো দেখে নাও।